প্রত্যাশা ছিল গুরুত্বপূর্ণ আপনি 10টা 20টা 30টা 40টা 50টা আপনি আইডেন্টিফাই করেন, করে এই সংস্কারের কাজগুলোকে হাত দেন এবং সেটা 2-3 মাস 4 মাসের মধ্যেই আপনার পক্ষে সম্ভব সেগুলোকে বাস্তবায়ন করা। যে দেশের মানুষ নির্বাচন চাই, সশস্ত্র বাহিনী নির্বাচন চাই, সরকার নির্বাচন চাই, এবং যে সকল পলিটিক্যাল পার্টিকে আমরা রিপ্রেজেন্ট করি সবাই মিলে আমরা নির্বাচন চাই। ফলে নির্বাচন না হওয়ার যে কোনো কারণে তাদের রং পলিসি বাস্তবায়ন করতে গিয়ে তারা আজকে দেশকে এই জায়গায় নিয়ে গেছে। তো যাই যা আবার হয়ে গেছে, আমরা এখন চাই বর্তমানে সশস্ত্র বাহিনীতে যারা আছে তাদের সাথে সরকারের কোনো দূরত্ব নাই, এভরিথিং ইজ ফাইন, এভরিওয়্যার এভরিথিং ইজ ফাইন। আমরা যে অ্যাসেসমেন্ট বলি, আমরা যে বিভিন্ন বিষয়ে একটা অ্যাসাম্পশন করি, ধারণা বসত পারসেপশন, দেশের মানুষের আমার মনে হয় বেশিরভাগ মানুষের এখন আকাঙ্ক্ষা হলো একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। এটার পদ্ধতি নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে, আলোচনা হচ্ছে যে শেখ হাসিনা পতনের 1 সপ্তাহ আগেও আমরা এই দাবি করি নাই যে আমাদের অনেকগুলো সংস্কার করার পরে নির্বাচন হবে, এটা কারো আমাদের দাবি ছিল। তবে আমরা দেশের সচেতন মানুষ ভাবছিলাম যে প্রক্রিয়া শেখ হাসিনা হয়েছে, উনি যেভাবে দেশের মানুষকে বাইপাস করে উন্নয়নের কথা বলে রাজনীতিতে নতুন একটা ডিমেনশন তৈরি করার চেষ্টা করেছেন, যে উন্নয়ন করলে মানুষ বোধহয় গণতন্ত্রের কথা ভুলে যাবে। এটা মানুষ ভুলে নাই, এটা ওনার সেই থিওরিটা ভুল প্রমাণিত হয়েছে। তো যাই হোক, আমরা সবাই আন্দোলনে শরীর ছিলাম। আপনি জানেন আমরা মাঠে ময়দানে বক্তৃতা দিয়েছি, পল্টন কাঁপিয়েছি, প্রেস ক্লাব কাঁপিয়েছি, এবং আমরা মিছিল মিটিং করে সবাই একত্রিতভাবে আমরা যার পক্ষে যত সম্ভব আমার ভূমিকা রেখে সরকারের পতন ঘটিয়েছি। এরপর আশা করেছিলাম একটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করে নির্বাচনে যাবে, তারপর জনগণের দাবি থাকবে যে আরো বেশি সংস্কার যেখানে দরকার হবে সেই সংস্কারগুলো পর্যায়ক্রমে এটা হবে। ইতিমধ্যে কিন্তু অনেকগুলো সংস্কারের কাজ হয়েও গেছে, তালিকাটা অনেক বড়। প্রথম 166টা তালিকা ছিল, যেখানে আমরা আলোচনা শুরু করলাম। সেই ডেলিগেশন আপনি জানেন, আমি নিজেও হাজির ছিলাম ঐক্য কমিশনে যখন আমরা আলোচনাগুলো করছিলাম। আমরাও সেখানে বলেছিলাম যে আমরা তালিকাটা যতই বড় করি না কেন, ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের প্রত্যাশা ছিল গুরুত্বপূর্ণ আপনি 10টা 20টা 30টা 40টা 50টা আপনি আইডেন্টিফাই করেন, করে এই সংস্কারের কাজগুলোকে হাত দেন এবং সেটা 2-3 মাস 4 মাসের মধ্যেই আপনার পক্ষে সম্ভব সেগুলোকে বাস্তবায়ন করা, করে আপনি নির্বাচনের দিকে যান। তারপর আপনি পরবর্তী সরকারের জন্য একটা নোট রেখে যান, বা পরবর্তী সরকারের কাছে একটা তালিকা রেখে যান, বা যেভাবে হোক আপনি এটা জনগণকে সম্পৃক্ত করে বলে যান যে আমরা 200টা সংস্কারের কাজ করতে চেয়েছিলাম, বাট আমরা গুরুত্বপূর্ণ কাজগুলো করে নির্বাচন দিলাম এবং বাকি কাজগুলো পরবর্তী নির্বাচিত সরকারে সেটা করবে। সেটা আমাদেরও একটা ধারণা ছিল। অনেকে আবার বলেছেন যে এখন যারা বেশি ক্ষমতায় আসার জন্য বেশি উদ্গ্রীব হয়ে আছেন, অনেকের আস্থাও তাদের উপর আবার নাই। অনেকেই বলছেন যে তারা আসলে তারা হয়তোবা সেই সংস্কারের কাজগুলো করবেন না। এই যে একটা টানা হেঁচড়া, বিশ্বাস অবিশ্বাসের জায়গা, এটা আসলে কোথাও ইতি সহজে ঘটবে না। এমন না যে ঠিক আছে 3 মাসের মধ্যে আমাদের সবাই ঐক্যমত হয়ে যাবে, আমরা সবাই মিলে সংস্কারগুলো করে নির্বাচন করব। আপনি যদি আগামী 10 বছরের সময় দেন, এই ঐক্যমত কখনো প্রতিষ্ঠিত হবে না, এই পার্থক্যগুলো থেকে যাবে। কিন্তু একটা জায়গাতে আমরা একমত হয়েছি যে গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো সেগুলো এখনই করা দরকার এবং নির্বাচনের আগেই করা দরকার, এবং করে আমরা নির্বাচনে যদি যাই বাকি কাজগুলো নির্বাচিত সরকার লাগবে এগুলাকে ইমপ্লিমেন্ট করার জন্য। বিশেষ করে যেখানে সংবিধান আমরা বাতিল করে নিই, অভ্যুত্থানের মাধ্যমে যদি আমরা সরকার গঠন করতাম তাহলে সংবিধানটা স্যাটিসফাইড হয়ে যেত, সেটা তো আমরা করি নাই। আমরা তো এই সংবিধানের আওতায় শপথ নিয়েছি, সুতরাং সংবিধান বহাল আছে, আর নির্বাচনটা সংবিধানের আওতায় হইতে হবে। তাই যদি হয় তাহলে আপনি এই সংবিধানের ভিতরে যদি কোনো কিছু পরিবর্তন করতে হয় তাহলে সেটা নির্বাচিত সরকার লাগবে, তাছাড়া আপনি করতে পারবেন না। সুতরাং এটা গেল।
আর উন্নয়নের সংস্কারের মধ্যে অনেকগুলো ইতিমধ্যে হয়েও গেছে। আর কিছু কিছু নির্বাচনকে এফেক্ট করে এইরকম কিছু যদি যেগুলো আছে, যেগুলো আমরা দাবি উত্থাপন করেছি আজকের এই সংক্ষিপ্ত সময়, এগুলো আলোচনা করার জায়গা হয়তো এটা নয়, কিন্তু আপনি বাইনাও জানেন আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে আমরা যে দাবি উত্থাপন করেছি সংস্কারের প্রক্রিয়ার মধ্যে, সেগুলো অনেকগুলো কিন্তু মোটামুটি ভাবে এগ্রিড আপন হয়ে গেছে। এবং অনেকগুলো সংস্কারের ছোট ছোট কিছু বিষয় সেটা বিভিন্ন পর্যায়ে এটা গভর্নমেন্ট এগ্রি করেছে এবং অনেকগুলো কাজ তারা করে ফেলেছে। সুতরাং আমার মনে হয় যে সংখ্যার যে কথাটা বলছেন, আমি সংখ্যা খুব একটা দেখি না, তবে হ্যাঁ কিছু বাধা হতে পারে, এটা হওয়াটা অস্বাভাবিক নয়। কিন্তু নির্বাচন হবে, যে দেশের মানুষ নির্বাচন চাই, সশস্ত্র বাহিনীর নির্বাচন চাই, সরকারের নির্বাচন চাই, এবং যে সকল পলিটিক্যাল পার্টিকে আমরা রিপ্রেজেন্ট করি সবাই মিলে আমরা নির্বাচন চাই। ফলে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ আর নাই। ফলে আমরা অশরীর সংকেত বা আমাদের মধ্যে অনাস্থার জায়গা বা আমরা এই সংকেত পাচ্ছি যে নির্বাচন হবে না, এই আলোচনাগুলো আমার মনে বন্ধ হওয়া উচিত। আমরা সবাই চলুন বলি যে নির্বাচন হবে, এবং বারবার যখন আপনি এই কথাগুলো তুলবেন অনেকে অনেক ধরনের মতামত দিবে এবং সংখ্যাটা আরো বাড়বে। এটা না করে চলুন আমরা সবাই বলি you have all agreed to make sure that the election is conducted, election free and fair হইতে হবে। আমরা চাই দেশের মানুষ সবাই মিলে উৎসব মুখর পরিবেশে নির্বাচনটা এবার হোক, সেটা আমরা চাই, আর ইনশাল্লাহ হবে। সশস্ত্র বাহিনী এই নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করবে। আমাদের সাথে সেনাবাহিনীর প্রধানের আমার নিজের সাথে যে কবার কথাবার্তা হয়েছে, উনি বলেছেন স্যার উই আর ভেরি ডিটারমিন্ড, এবং আজকেও আমি সেনাবাহিনীর 2-1 অফিসারের সাথে আজকেও কথাবার্তা হয়েছে, তারা বলছে যে সর্বস্তরের সশস্ত্র বাহিনীর মধ্যে যে আবেগটা তৈরি হয়েছে যে আমরা এই নির্বাচনটা সুষ্ঠু সুন্দর একটা ক্রেডিবল একটা ইলেকশন আমরা করবো, দেশের জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের সর্বোচ্চটা দেবো। সুতরাং সশস্ত্র বাহিনী যখন এটা চাচ্ছে, সরকার এটা চাচ্ছে, পলিটিক্যাল পার্টিগুলো চাচ্ছে, দেশের জনগণ চাচ্ছে, এখানে অন্য কোনো প্ররোচনা, অন্য কোনো শক্তির কোনো একটা যদি আপনার কোনো কিছু বলার চেষ্টা করে, করার চেষ্টা করে, মানে কোনো কিছু টিকবে না। ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, আমরা সেটা বিশ্বাস করতে চাই, সরকারের উপর আস্থা রাখতে চাই, আমরা চলুন সেদিকে আগাই। এটা হলো আমার দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় করে যেটা আপনি বললেন সরকারের সাথে সশস্ত্র বাহিনীর দূরত্ব বা সেনাবাহিনীর দূরত্ব, আমার মনে হয় না আমার কোনো কিছু আছে, বিশ্বাস করুন আমার একদম অনেকে শুনি যে এই নিয়ে মানে সেনা প্রধানের ভিন্ন পরিকল্পনা আছে, এগুলো অহরহ এগুলো একেবারে বাজে কথা। এগুলো যারা বলে তাদের কাছে তথ্যের ঘাটতি আছে, তারা সেনাপ্রধানকে চেনে। আমি সেনাপ্রধানকে I know him for last 35 years. I know him for last 35 years. তো আমি আপনার কথা বলছি, সেনাবাহিনীতে যারা এখন কমান্ডে আছে, মোস্ট অফ দি জেনারেলস, সবাইকে আমরা ব্যক্তিগতভাবে চিনি। এটা আমাদের চাকরিগত কারণে। এদের মধ্যে 1/3 of them were our students once upon a time. আমরা যখন একাডেমিক ইনস্ট্রাক্টর ছিলাম, স্টাফ কলেজে ডাইরেক্টিং স্টাফ ছিলাম, তাদেরকে পড়িয়েছি, তাদের সাথে ব্যক্তিগত একটা সম্পর্ক আমাদের আছে। আমার মনে হয় না যে কোথাও তাদের আবেগের মধ্যে বা তাদের চিন্তা চেতনার মধ্যে ঘাটতি আছে। তারা যে দেশের সন্তান, তারা তো কোনো বিশৃঙ্খলা চায় না। এবং এই যে হাসিনা সরকার দেশ ত্যাগ করলেন, পালিয়ে গেলেন, আমরা যে শব্দ ব্যবহার করি না কেন, বা পদত্যাগ করেছে, এটাতে সশস্ত্র বাহিনী অফিসারদের প্রত্যেক ভূমিকা আছে। যারা কিছু সশস্ত্র বাহিনীর অফিসাররা সিনিয়র ওয়ান্স, যেটা শেখ হাসিনাকে খারাপ বুদ্ধি দিয়েছে, খারাপ পরামর্শ দিয়েছে, অযৌক্তিক কথা বলেছে, তারা অনেকে দেশ থেকে পালিয়ে গেছে, অনেকে এখন গুপেট আছে, এবং তাদের সংখ্যা নগণ্য, হাতে গোনা কয়েকজন। হাজার হাজার সামরিক বাহিনীর অফিসার, লক্ষ লক্ষ সামরিক সদস্যদের মধ্যে হাতে গোনা 210-20 জন কোনো কিছুই করতে পারে না। তারা তো শেখ হাসিনা রক্ষা করতে পারে নাই। তারা যদি সত্যি সত্যি ভালো পরামর্শ দিতেন, শেখ হাসিনাকে আজকে দেশ থেকে পালাইতে হতো না, একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারতেন। কিন্তু তারা যে কোনো কারণে হোক তাদের রং পলিসি বাস্তবায়ন করতে গিয়ে তারা আজকে দেশকে এই জায়গায় নিয়ে গেছে। তো যাই যা আবার হয়ে গেছে, আমরা এখন চাই বর্তমানে সশস্ত্র বাহিনীতে যারা আছে তাদের সাথে সরকারের কোনো দূরত্ব নাই, এভরিথিং ইজ ফাইন, এভরিওয়্যার এভরিথিং ইজ ফাইন। বাট যারা কিছু কথা বলছে, এটা অনেকটা তথ্যের ঘাটতি তাদের আছে, আবেগী হয়ে কথাবার্তা বলছে, একটা অবিশ্বাস সংস্থা তৈরি করে। লোকজনই তো বাইরে থেকে বলছেন অনেক কিছু, যে সেনাবাহিনীতে এই হচ্ছে সেই হচ্ছে, অনেক ধরনের কথা বলছে। তো এগুলা কি শুধুই যারা দেশের বাইরে কারা বলছে, আমাকে একটা নাম বলুন আপনি।
টেল মি ওয়ান নেম। যেমন কর্নেল মোস্তাফিজুর রহমান, তারপরে দেলোয়ার, মেজর দেলোয়ারও অনেক সময় বলেন, আমার প্রোগ্রামেও আসেন। আচ্ছা, যাই হোক, আপনি যাদের কথা বললেন, দেলোয়ার সাহেব, আমি ডাইরেক্টলি তার প্রশিক্ষক ছিলাম, একেবারে সরাসরি আমি তার প্রশিক্ষক ছিলাম। কর্নেল মোস্তাফিজ আমাদের ছাত্র, তাদেরও আমি ইনস্ট্রাক্টর ছিলাম। তারা যখন একাডেমিতে ক্যাডেট, তখন তো আমি তাদেরকে চিনি। তারা দুজনে খুব ভালো অফিসার, তারা দুজনে ভালো অফিসার। তো তারা যদি কিছু বলতে চায়, দেশে আসুক। বিদেশে বসে মিডিয়া থেকে শুনে, এর থেকে ওর থেকে শুনে যখন একটা বক্তব্য দেয়, এই বক্তব্যটা অনেক ক্ষেত্রে সঠিক নাও হতে পারে। আমি অত্যন্ত মায়া করে দুজন অফিসার, আপনি যাদের নাম বললেন, আমি জানি না আপনার কাছে আরো তালিকা থাকতে পারে, অন্তত এই দুজনকে আমি খুব ভালো করে চিনি, এই দুজনকে আমি খুব ভালো করে চিনি। উনি বলে যে ওনার কাছে ইনফরমেশন যায়, মানে এই যে সেনাবাহিনীর পক্ষ থেকে ইনফরমেশন যায়, তাহলে কারা ইনফরমেশন দেয়, কারা? হতে পারে, হতে পারে, উনি বলুন, আমি তো এটা ওনাকে চ্যালেঞ্জ করতে পারবো না, এটা হতে পারে। বাট আমার কথা হচ্ছে কি, আমি তাদেরকে অনুরোধ করবো যে তোমাদের কিছু বলার থাকে ছোট ভাই, তুমি দেশে আসো, দেশে এসে তোমরা ফিজিক্যালি দেখো, তোমরা প্রেস ক্লাবে যাও, তোমরা বিভিন্ন মিডিয়া হাউসে যাও, তোমরা সশস্ত্র বাহিনীর সৈনিকদের যারা রিটায়ার সার্ভিস, কথা বলো, দেশে থাকো, ইন্টেলেকচুয়াল যারা আছে তাদের সাথে কথাবার্তা বলো। বিদেশে থেকে কথা বললে অনেক ক্ষেত্রে তথ্যের ঘাটতি থাকতে পারে, এবং আমি তাদেরকে অনুরোধ করব বিদেশে বসে এরকম কোনো কথা না বলে, বরঞ্চ কিভাবে পজিটিভ চিন্তাদের চেতনার মাধ্যমে আমরা সশস্ত্র বাহিনীকে সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টের থেকে সরকারকে সহযোগিতা করে এই নির্বাচনটাকে গড়ে তুলতে পারে, একটা সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল, ইন্টারন্যাশনালি রিকগনাইজড হয়, এইরকম একটা নির্বাচন যাতে করে আমরা করতে পারি, সেদিকে এগোতে পারলে আমাদের কল্যাণকর। এমনি যদি আজকে আমি বিভিন্ন ধরনের কথা বললাম, ম্যাডাম হাসিনা সম্পর্কে কিছু কথা বাজারে বললাম, আপনি কোন দিদার সম্পর্কে কিছু কথা বললেন, পাটোয়ারি ভাই সম্পর্কে আমি যে কথা বললাম, এগুলো কোনো শেষ নাই। এগুলো করে কোনো লাভ হবে না, দেশেরও লাভ হবে না, আমাদের কারো লাভ হবে না। বরঞ্চ আমরা চলুন গঠনমূলক সমালোচনা করি, অথবা পরামর্শ দিই, যার মাধ্যমে সুষ্ঠু, সুন্দর একটা ক্রেডিবল ইলেকশন যেটা করে আমরা করতে পারি, সেদিকে আগাই, সেটা আমাদের জন্য কল্যাণকর হবে। সুতরাং কে কি বললো না বললো ওইটার দিকে বেশি না তাকিয়ে বলা চলেন, আমরা সবাই মিলে চিন্তা করি আগামী নির্বাচনটাকে কত সুন্দর করে মানুষের কাছে গ্রহণযোগ্য করে আমরা উপস্থাপন করতে পারি, এবং নিজের ইনভলভ হয়ে আমরা ভোটটাকে কিভাবে সুন্দর করতে পারি সেই দিকে আমরা নজর দিই। আশা করি দেশের জন্য কল্যাণকর হবে, দেশের মানুষ এবং সশস্ত্র বাহিনীর জন্য কল্যাণকর হবে।